জানাবো স্বামী স্ত্রীর সম্পর্কে যেভাবে ফাটল ধরল এবং সর্বশেষ জানাবো ৫ আগস্ট পদত্যাগ করেননি শেখ হাসিনা, স্টেট ডিফেন্সের উদ্ভট দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্বজন হারানোর বেদনা, স্বৈরশাসকের কান্নার আড়ালে রক্তাক্ত ইতিহাস তুলে ধরল জাতিসংঘ। স্বৈরাচারী শেখ হাসিনা মানুষকে ধোঁকা দিয়ে মায়া কান্না করত দেখানোর জন্য, আড়ালে জনগণের রক্তের ওপর দাঁড় করত নিজের সাম্রাজ্য আর সবার কাছে ভালো থাকার চেষ্টা করত। স্বৈরাচারী শেখ হাসিনা বলেছিলেন, আমি তো আমার সব হারাইছি, বাবা আমার ভাই সব হারাইছি। এই স্বজন হারানোর আহাজারি আজ হাসিনার মুখে। অথচ দীর্ঘ ১৭ বছর ধরে তিনি ছিলেন গুম, খুন আর দমন পীড়নের মূল নির্দেশদাতা। জাতিসংঘের সদ্য প্রকাশিত প্রতিবেদন বলছে, ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত হত্যার শিকার হয়েছেন ১৪০০-র বেশি মানুষ, যার মধ্যে ১১৮ জন শিশু। ১১৪ পৃষ্ঠার বিশদ প্রতিবেদনে জাতিসংঘের মানবাধিকার কমিশন বলেছে, সাবেক সরকার এবং এর গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে জনগণের ওপর চরম সহিংসতা চালিয়েছে। চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বগুড়া, খুলনা, সিলেট ও গাজীপুর সহ আন্দোলনপ্রবণ এলাকাগুলোতে জাতিসংঘের বিশেষ তদন্ত দল সরেজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার দিয়েছে। তদন্তের অংশ হিসেবে ২৩০ জনেরও বেশি মানুষের বক্তব্য নেওয়া হয়েছে, যার মধ্যে ৩৬ জন ছিলেন বর্তমান ও সাবেক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও গোয়েন্দা কর্মকর্তা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হাসিনার সরাসরি নির্দেশেই আইন শৃঙ্খলা বাহিনী একের পর এক হত্যাযজ্ঞ চালায়, যার ফলে সহিংসতার মাত্রা চরমে পৌঁছায়। অন্যদিকে হাসিনা আজ মায়া কান্নায় ভাসছেন স্বজন হারানোর বেদনায়। অথচ তারই শাসনামলে হাজারো পরিবার হারিয়েছে তাদের প্রিয়জনকে, নির্বিচারে গুম, খুন হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষ। এমনকি আওয়ামী লীগ সমর্থকদের সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রো রেল প্রকল্প। দেশের জনগণ অবশেষে ফ্যাসিস্ট শাসকের মুখোশ টেনে খুলে দিয়েছে। নিজের চালানো দমন নীতির বলি হয়ে ৫ আগস্ট পালিয়ে যেতে হয় হাসিনাকে। জাতিসংঘের প্রতিবেদন আজ প্রমাণ করে দিয়েছে, ইতিহাসের পাতায় স্বৈরাচারী শাসকরা শেষ পর্যন্ত নিজেরই নির্মমতার ফাঁদে আটকে পড়ে। স্বামী স্ত্রীর সম্পর্কে যেভাবে ফাটল ধরল, একসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রভু ভারতের দাসী হিসেবে কাজ করত। ভারত হাসিনাকে পুতুলের মতো নাচাতো, তারপরও হাসিনা ক্ষমতার জন্য দাসীর মতো মোদি যা বলতো তাই করত। এই জন্য বাংলাদেশের সাধারণ মানুষ মোদি ও হাসিনাকে স্বামী স্ত্রীর সম্পর্ক আখ্যা দেয়। শেখ হাসিনা নিজেই বলেছিল, ভারতকে যা দিয়েছি ভারত আজীবন মনে রাখবে। কিন্তু কোটা আন্দোলনের লেজ গুটিয়ে পালিয়ে গেলে সেই স্বামী স্ত্রীর সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। বিগত কয়েক দশক ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত ঘনিষ্ঠ সম্পর্ক উপভোগ করেছে। কিন্তু এ বছরের শুরুতেই সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে যে শান্তিপূর্ণ ছাত্র বিক্ষোভ শুরু হয়েছিল, তা বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য দেশব্যাপী আন্দোলনে পরিণত হয়। এই প্রতিবাদকে বিশ্বের প্রথম জেনারেল জেড বিপ্লব হিসেবে বর্ণনা করা হয়েছে, যার ফলস্বরূপ হাসিনা একটি হেলিকপ্টারে চড়ে দেশ ছেড়ে পালিয়ে যান এবং দিল্লিতে আশ্রয় নেন। পরের মাসগুলোতে বাংলাদেশে একজন হিন্দু সন্ন্যাসীকে গ্রেপ্তার এবং ভারতের একটি বাংলাদেশি কনসুলেটে জনতার হামলা দুই দেশের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। এখন দক্ষিণ এশিয়ার এই দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে, বেড়েছে ধর্মীয় উত্তেজনা। সহিংসতা আমাদের শত্রু। আয়রন লেডি শেখ হাসিনার কট্টর শাসনের অধীনে ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশকে তার অনন্য দক্ষিণ এশিয়ার প্রতিবেশীদের তুলনায় অনেক বেশি স্থিতিশীল অংশীদার বলে মনে করে এসেছে। আফগানিস্তান, পাকিস্তান এবং শ্রীলঙ্কার সকলেই সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক উত্থান পতনের সাক্ষী থেকেছে। কিন্তু হাসিনার ১৫ বছরের শাসনামল আগস্টে আকস্মিকভাবে শেষ হওয়ার পর বাংলাদেশের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়, যাকে আবার হাসিনা বিরোধী বলে মনে করা হয়। হিন্দুরা বাংলাদেশের ১৭৪ মিলিয়ন জনসংখ্যার প্রায় ১০% এবং তাদের অনেকেই হাসিনার তথাকথিত ধর্মনিরপেক্ষ আওয়ামী লীগকে সমর্থন করেছিল। হাসিনার ক্ষমতা থেকে বিতাড়িত হওয়ার পর দাঙ্গাবাজরা আওয়ামী লীগের প্রতীক এবং কিছু ক্ষেত্রে হিন্দুদের টার্গেট করেছিল। হিউম্যান রাইটস ওয়াচের ডেপুটি এশিয়া ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলি আগস্টে রিপোর্ট করেছেন যে বাংলাদেশের বেশ কয়েকটি এলাকায় হিন্দু সম্প্রদায়ের সদস্যদের ওপর হিংসাত্মকভাবে আক্রমণ করা হয়েছে, তাদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে, মন্দির ভাঙচুর করা হয়েছে এবং দোকান লুট করা হয়েছে।
সেই সময় ইউনূস সংখ্যালঘুদের বিরুদ্ধে এই সহিংসতার নিন্দা করেছিলেন। হামলা বন্ধ না হলে পদত্যাগ করার হুমকি দিয়েছিলেন। বলেছিলেন, সহিংসতা আমাদের শত্রু, দয়া করে আরও শত্রু তৈরি করবেন না, শান্ত হন, দেশ গড়ার জন্য প্রস্তুত হন। তবুও ভারত ইউনূসের সরকারের বিরুদ্ধে হিন্দুদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য যথেষ্ট পদক্ষেপ না নেয়ার অভিযোগ করেছে। ভারতে নির্বাসিত থেকে হাসিনা দাবি করেছেন ইউনূস সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার জন্য দায়ী। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেপ্টেম্বরে ভারতীয় সশস্ত্র বাহিনীকে রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, গাজার মধ্যে চলমান দ্বন্দ্ব এবং বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির উল্লেখ করে যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন এবং প্রতিবেশী দেশগুলির পরিস্থিতি পর্যবেক্ষণ করার আহ্বান জানিয়েছিলেন। এর মধ্যে নভেম্বরের শেষের দিকে বাংলাদেশে একজন হিন্দু সন্ন্যাসীকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করা হয়, যা ঢাকা ও দিল্লির মধ্যে একটি বড় কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করে। স্বামী স্ত্রীর সম্পর্ক। গত বছর অক্টোবরে এক সমাবেশে বাংলাদেশের পতাকাকে অসম্মান করার অভিযোগে হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেপ্তার করা হয়, কিন্তু সমর্থকরা বিশ্বাস করেন যে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল কারণ তিনি তার দেশে হিন্দুদের বিরুদ্ধে হামলার বিষয়ে সোচ্চার হয়েছিলেন। ইউনূস সম্প্রতি একটি ভারতীয় সংবাদ সংস্থাকে বলেছেন যে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার দাবিগুলো অতিরঞ্জিত ছিল, যা ভারতে ক্ষোভের জন্ম দিয়েছে। ইতিমধ্যে ভারতে কট্টরপন্থী হিন্দু গোষ্ঠী এবং বাংলাদেশের কট্টরপন্থী মুসলিম গোষ্ঠীগুলো একে অপরের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে চলেছে এবং দুদেশের সরকার, যারা দীর্ঘদিন ধরে উষ্ণ সম্পর্ক উপভোগ করে এসেছে, সেই ক্ষতি নিয়ন্ত্রণের চেষ্টা জারি রেখেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, হাসিনা সরকারের পতনের অনেক আগে থেকেই অসন্তোষ ছড়িয়ে পড়েছে। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ান স্টাডিজ ইনস্টিটিউটের রিসার্চ ফেলো অমিত রঞ্জন বলেন, বাংলাদেশিদের মনে এই অনুভূতি সবসময় থাকে যে ভারত বাংলাদেশের বিষয়ে খুব বেশি হস্তক্ষেপ করে। হাসিনার কর্তৃত্ববাদী শাসনকে ভারতীয় এস্টাবলিশমেন্ট সমর্থন করেছিল বলেও তাদের মধ্যে ক্ষোভ রয়েছে। বাংলাদেশ পিস অবজারভেটরির গবেষক খন্দকার তাহমিদ রেজওয়ান বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক শুধুমাত্র হাসিনার আওয়ামী শাসনামলের সাথে উষ্ণ ছিল, সাধারণ মানুষের সাথে নয়। আমরা বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্ককে স্বামী স্ত্রীর সম্পর্ক বলে উপহাস করতাম। ইতিমধ্যে ভারতের হিন্দু জাতীয়তাবাদীরা ইউনূসের কুশপুত্তলিকা পুড়িয়েছে এবং বাংলাদেশের পতাকার অবমাননা করেছে। বিষয়টি বাংলাদেশে ভারতের প্রতি ক্ষোভ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। ডিসেম্বরের শুরুতে প্রায় 50 জন বিক্ষোভকারী উত্তর পূর্ব ভারতের শহর আগরতলায় বাংলাদেশি কনসুলেটে প্রবেশ করে বিক্ষোভ দেখায়। ভারতীয় কর্তৃপক্ষ 7 বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে এবং ঘটনাটিকে গভীরভাবে দুঃখজনক বলে উল্লেখ করেছে। এই মাসের শুরুর দিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করত এবং সম্পর্কের বরফ গলাতে ঢাকায় গিয়েছিলেন। আগস্টে হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার পর থেকে এটি ছিল দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সফর। ডক্টর ইউনূস বলেছেন, বাংলাদেশের পরবর্তী নির্বাচন হবে 2025 সালের শেষের দিকে বা 2026 সালের শুরুতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যারা হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে সহায়ক ভূমিকা পালন করেছিল, তাদের সরকার গড়ার সম্ভাবনা প্রবল। প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা জেন্সের সিনিয়র বিশ্লেষক শিবানী গায়কোয়াড় বলেছেন, অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের পর থেকে বিএনপি তার চীনপন্থী অবস্থানকে শক্তিশালী করেছে। বিএনপি তার চীনপন্থী এবং ইসলামপন্থী অবস্থান নিয়ে ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশ সম্পর্ক চ্যালেঞ্জের মুখে পড়বে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, অক্টোবরে বাংলাদেশের একটি ট্রাইব্যুনাল অন্যান্য অভিযোগের পাশাপাশি মানবতা বিরোধী অপরাধের জন্য হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ পিস অবজারভেটরির গবেষক রেজওয়ান মনে করেন, হাসিনাকে প্রত্যাবাসনের যে কোনো প্রচেষ্টা ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি এবং বিরোধী কংগ্রেস পার্টি উভয়ের দ্বারা প্রতিরোধের সম্মুখীন হবে, কারণ ভারতও চাইবে আওয়ামী লীগ বাংলাদেশ পুনর্গঠন করুক এবং মূলধারার রাজনীতিতে ফিরে আসুক। তবুও দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে প্রস্তুত কিনা তার উপর। অস্ট্রেলিয়ায় 7 বছর নির্বাসনের পর বাংলাদেশের শিক্ষাবিদ ও মানবাধিকার কর্মী মোবাশ্বের হাসান তার জন্মভূমিতে ফিরে আসেন হাসিনার পতনের পর। ডক্টর হাসান এবিসির দ্য ওয়ার্ল্ডকে বলেছেন, ভারত যদি তাকে প্রত্যর্পণ করতে অস্বীকার করে তাহলে বাংলাদেশে অভ্যন্তরীণভাবে ভারত বিরোধী মনোভাব বৃদ্ধি পাবে।
5 আগস্ট পদত্যাগ করেননি শেখ হাসিনা, স্টেট ডিফেন্সের উদ্ভট দাবি। গত বছরের 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি ভারতে চলে যেতে বাধ্য হয়েছিলেন, এমন উদ্ভট দাবি করেছেন শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে সরকারি খরচে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। জবানবন্দিতে দেওয়া নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাখ্যান করেন আমির হোসেন। তিনি বলেন, 2024 সালের 3 আগস্ট সরকার পতনে ডাকা হয় এক দফা কর্মসূচি দীর্ঘদিনের পরিকল্পনার প্রতিশ্রুতি ছিল। এই আন্দোলনের পেছনে দেশি বিদেশি শক্তির হাত ছিল, দেশি বিদেশি শক্তির ইন্ধন ছিল বিধায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। স্টেট ডিফেন্সের এমন কথায় আপত্তি জানায় প্রসিকিউশন। তাদের মতে এই মামলায় এমন আলোচনা করার সুযোগ নেই, মামলা সম্পর্কিত কথা বলাই উত্তম। এ সময় শেখ হাসিনার আইনজীবী বলেন, ডক্টর ইউনূসকে জড়িয়ে কোনো কথা বলার সমীচীন মনে করি না, কিন্তু সাক্ষীর বক্তব্যের খাতিরে বলতে হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।